আয়োজনে সেনাবাহিনী কমিশনকে সর্বাত্মক সহায়তা দেবে বললেন সেনাপ্রধান। নাগরিক প্রশাসনের আওতায় কাজ করার প্রত্যয়। একই দিনে নির্বাচন এবং গণভোট আয়োজন চ্যালেঞ্জিং বলছে কমনওয়েলথ। প্রবাসী ভোটাধিকার নিশ্চিত উদ্যোগের প্রশংসা। গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠন, শুনানি 3 ডিসেম্বর। জেআইসি সেলের মামলার শুনানি 7 ডিসেম্বর। এবং দক্ষিণ আফ্রিকায় শুরু G20 সম্মেলন, অগ্রাধিকার পাচ্ছে জলবায়ু, ইউক্রেন ইস্যু, শ্বেতাঙ্গ নির্যাতনের অভিযোগে ট্রাম্পের বয়কট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। গণতন্ত্র শক্তিশালী এবং উন্নয়নকে অন্তর্ভুক্তিমূলক করাই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের নতুন যাত্রায় প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা ও সমর্থনের প্রত্যাশাও জানান অধ্যাপক ইউনূস। সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে রাজধানীর একটি হোটেলে নৈশভোজের আয়োজনে এসব কথা বলেন তিনি। এ সময় সই হওয়া সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে উল্লেখ করে সংকট উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ভুটানের প্রধানমন্ত্রী। The cooperation between our two countries, whether in human resource development, trade, connectivity, or other areas, has steadily deepened over the years. Your visit comes at a significant time for Bangladesh as we are passing through a historic moment of nation building, strengthening democratic governance, revitalizing institutions, and ensuring that development remains inclusive, equitable, and just. সুষ্ঠু ভোট আয়োজনে সেনাবাহিনী নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে বলে জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় দেশের স্বার্থে মানুষের কল্যাণে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে সেনাবাহিনী কাজ করে যাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং সেনা পরিবারের বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয় 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেয়া হয়। একই সঙ্গে 9 সেনা সদস্যকে সেনাবাহিনী পদক, 17 জনকে অসামান্য সেবা পদক এবং 38 সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে কমনওয়েলথ। সকালে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে বৈঠকে সংস্থাটির মহাসচিব শার্লি বচওয়ে এমন মন্তব্য করেছেন বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। তবে ইসি এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী তিনি। বৈঠকে প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগের প্রশংসাও করেন কমনওয়েলথ মহাসচিব। ইসি চাইলে কমনওয়েলথ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান ইসি সচিব। এই নিয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, ইসিতে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। রজনী, নির্বাচন কমিশনে বর্তমানে সবচেয়ে আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করা, এবং সেটিকে কেন্দ্র করে আসলে ব্যবস্থাপনার একটি দায়িত্বের প্রশ্ন বারবার চলে আসে এবং সেটিকেই কিন্তু এখন নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। এবং তার এই ধারাবাহিকতায় ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের আভ্যন্তরীণ বিভিন্ন ধরনের বৈঠকগুলো চলছে এবং তার একটি অংশ হিসেবে আজকে কমনওয়েলথের যে মহাসচিব তিনি শার্লি বচওয়ে তিনি আজকে এখানে এসেছিলেন এবং তিনি কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। এবং পরবর্তীতে এই বৈঠকটি সম্পর্কে ইসি সিরিয়াস সচিব আক্তার আহমেদ আমাদেরকে জানিয়েছেন যে আসলে মূলত কমনওয়েলথের একটি
কনসার্ন আছে, তাদের একটি চিন্তা আছে, বা তারা মনে করছে যে একই দিনে যদি গণভোট এবং জাতীয় নির্বাচনটা হয় সেটা নির্বাচন কমিশনের জন্য অনেক চ্যালেঞ্জের একটি বিষয় হয়ে দাঁড়াবে। এছাড়া যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে নারী ভোটারদের অংশগ্রহণের বিষয়টি তারা প্রধান নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন, এবং সর্বশেষ চূড়ান্ত যে ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে এবং সেখানে নারী ভোটারদের আপনি জানেন প্রায় 4% বেশি নারী ভোটার রয়েছেন। এটি তারা আসলে এটা জেনে তারা আশ্বস্ত হয়েছেন। এছাড়া প্রবাসী ভোটারদের বিষয়েও তাদের সঙ্গে কথা হয়েছে, এবং প্রবাসীদেরকে এবার ভোটে নিয়ে আসার জন্য, তাদের ভোটাধিকারের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন যে দায়িত্বগুলো পালন করছে, যে পদক্ষেপগুলো নিয়েছে, বিশেষ করে পোস্টাল বিডি অ্যাপ নামে যে অ্যাপগুলো করা হয়েছে, সেই বিষয়টিও আসলে কমনওয়েলথ মহাসচিবকে জানানো হয়েছে, এবং সেটি জেনে তিনি আশ্বস্ত হয়েছেন, এবং তিনি ধারণা করছেন যে একটি সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের যে কাজ সেটি আসলে প্রধান নির্বাচন কমিশনারের অধীনে বা যে পুরো কমিশনটি রয়েছে তারা আসলে করতে সমর্থ হবেন। তো সব মিলিয়ে আসলে নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে যে একটি চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সামনে ছিল, সেই সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের বিষয়টি আসলে যুক্ত হয়েছে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে তারা প্রস্তুত এবং তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন এবং সফলতার সঙ্গে সেটি করবেন। তো রজনী, আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে এই ছিল সবশেষ তথ্য। ধন্যবাদ আসাদ আপনাকে। পতিত আওয়ামী লীগ শাসনামলে টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানি 3 ডিসেম্বর। এছাড়া জেআইসি সেলে গুম নির্যাতনের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি 7 ডিসেম্বর। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এই তারিখ ধার্য করেন। এই দুই মামলায় শেখ হাসিনার পক্ষে জেড.আই. খান পান্না ও অ্যাডভোকেট হাসান ইমামকে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে দুই মামলায় অভিযুক্ত 13 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া রংপুরে শহীদ আবু সাইদ ও চাংখারপুলে 6 হত্যা সহ আরও 8 মামলার 28 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, ট্রাইব্যুনালে 13 সেনা কর্মকর্তার হাজির ছাড়া আর কি কি বিষয় আছে বিস্তারিত জানাবেন আমাদের। গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, তার মধ্যে ছিল সেনাবাহিনী সেনা সদস্যদের ট্রাইব্যুনালে যে হাজিরের বিষয় সেটি। আমি একটু আপনাকে জানিয়ে রাখি, বিগত 15 বছরের ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলীয় অর্থাৎ যারা বিরোধী মতাদর্শী লোক রয়েছেন তাদেরকে গুম এবং নির্যাতন, এই দুটি অভিযোগে এই দুটি অভিযোগ ছিল, এবং মানবতা বিরোধী অপরাধের এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন যে আসামি ছিলেন তার মধ্যে সেনা সদস্য ছিলেন 13 জন। তাদেরকে আসলে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমি সকাল 9টার ঠিক পরেই পুলিশের বিশেষ প্রিজন ভ্যানে করেই কিন্তু তাদেরকে ট্রাইব্যুনাল আনা হয়। এরপরেই ট্রাইব্যুনাল থেকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে হাজতখানা রয়েছে সেই হাজতখানা তাদেরকে রাখা হয়, এবং ট্রাইব্যুনাল 1-এর যিনি চেয়ারম্যান রয়েছেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার, তার নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে তাদের শুনানি হয়েছে। যে শুনানিতে বেশ কিছু বিষয় আলোকপাত হয়েছে। এর মধ্যে রয়েছে তাদের পরবর্তী শুনানির ডেট, যেখানে র্যাবের এবং পুলিশের টিএফআই এবং জিএফআই সেলে দুটি ভিন্ন তারিখ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের 3 তারিখ এবং 7 তারিখে তাদেরকে হাজিরের ডেট দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে রাষ্ট্র নিযুক্ত দুজন আইনজীবী নিযুক্ত করা হয়েছে। শেখ হাসিনার পক্ষে যিনি রয়েছেন জেড.আই. খান পান্না, এবং বাকি যারা আসামি রয়েছেন তাদের পক্ষে রয়েছেন তাদের পক্ষেও একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে হাসান ইমামকে, এবং সেনাবাহিনীর পক্ষে যিনি আইনজীবী রয়েছেন তিনি হচ্ছেন মাসুদ সালাউদ্দিন। তারা সবাই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তারা চেষ্টা করেছেন, যার মধ্যে সেনাবাহিনীর পক্ষে যিনি আইনজীবী রয়েছেন মাসুদ সালাউদ্দিন, তিনি জানিয়েছেন যে তারা একটি আবেদন জানানো হয়েছিল ট্রাইব্যুনালে, যেটি হচ্ছে যে ভার্চুয়ালি, অর্থাৎ আজকে যে আসামিরা সেনা সদস্যরা ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন, সাবেক এবং বর্তমান সেনা সদস্যরা, আগামীতে তারা ভার্চুয়ালি ট্রাইব্যুনালে হাজির হবেন। তবে সেই আবেদনটি একরকম নাকচ করেছেন ট্রাইব্যুনাল 1। আমি জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কথা বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি জানিয়েছেন যে এই ট্রাইব্যুনালে সাবেক এমপি মন্ত্রী থেকে সবাই হাজির হয়েছেন, সেখানে সেনা সদস্যদের জন্য বিশেষ কোনো সুযোগ দেওয়ার সুবিধা নেই। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল 1-এর সবশেষ। ধন্যবাদ মেজবা আপনাকে।
ভূমিকম্পে সৃষ্ট পরিস্থিতিতে আজ থেকে আগামী 2 সপ্তাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণার পর থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন। কেউ কেউ হল বন্ধ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানালেও অধিকাংশ শিক্ষার্থী অসন্তুষ্ট। শিক্ষার্থীরা বলছেন, এমন পরিস্থিতিতে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়। এই নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, ভূমিকম্প আতঙ্কে হল ছাড়ার নির্দেশে কেমন প্রতিক্রিয়া দেখছেন শিক্ষার্থীদের মধ্যে? দুই তিনটা হল সকাল থেকে দেখেছি এবং ঘুরেছি। বিকাল 5টার মধ্যে তাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে এবং তাদের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন যে আসলে এটি কোনো স্থায়ী সমাধান না, কারণ ঢাকা শহরে শুধু ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরাই থাকে, ব্যাপারটা এমন না। এখানে ঢাকা রাজধানীতে প্রায় 2 কোটি মানুষ বসবাস করে। সেক্ষেত্রে শুধু ঢাকা ভার্সিটি বন্ধ করে দেওয়াটা স্থায়ী সমাধান না। তবে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন যে শিক্ষার্থীদের মানসিক যে একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেই বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের এই ছুটিটা প্রয়োজন ছিল। তো আমরা সকাল থেকে অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং তাদের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি এবং তারা অনেকেই মনে করছেন যে যেই ছুটিটা তারা দিয়েছেন সেই ছুটির মধ্যে দিয়ে তারা যখন বাড়ি যাবেন সেখানে গিয়ে একটু ভালো থাকতে পারবেন এবং মানসিক যে ট্রমা সেটাই তারা কাটিয়ে উঠতে পারবেন। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে রিক্সা করে কেউ কেউ বাড়ি ছেড়ে যাচ্ছেন, ব্যাগস অ্যান্ড ব্যাগেজ সকাল থেকেই সবগুলি হল থেকেই তারা বাড়ি ফিরে যাচ্ছেন এবং তারা বলছেন যে অনেকগুলো হল কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। তো সেই ক্ষেত্রে তারা বাড়ি যাওয়াটাকেই ভালো মনে করছেন। আমি একজন শিক্ষার্থীর সাথে যুক্ত হচ্ছি। আপনি যদি একটু জানান যে বাড়ি চলে যাচ্ছেন। আমি বাড়ি যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি আমার মাকে একটু আগে দিচ্ছি, কিন্তু হল আজকে বন্ধ হয়ে যাবে, সবারই পার্মানেন্টলি চলে যেতে হবে 15 দিনের জন্য, বাধ্যতামূলকভাবে সবারই যেতে হবে। এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? আসলে এটা কোন উদ্দেশ্যে দিচ্ছে তারা আমরা সঠিক জানি না। এটা যদি ভূমিকম্পের প্রেক্ষাপটে দেয় তাহলে এতদিন দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন একটা মানে অড টাইম, এই টাইমে সচরাচর স্টুডেন্টরা যায় না বাড়িতে। তো এখন এই 15 দিনের জন্য যাওয়া, তাদের পড়াশোনার অনেকে টিউশনি করায়, আমি নিজেও করাই, তো এইসব ক্ষেত্রে এখানে একটু হ্যাম্পার হবে। কিন্তু যদি অন্য কোনো উদ্দেশ্য দেয় সেটা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে, কিন্তু আমার এটা অবিবেচনা প্রসূত মনে হয়েছে, আমার সেটা সুবিবেচনা প্রসূত মনে তো আসলে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে তাদের যে অনুভূতি এটা মিশ্র। যে কেউ কেউ মনে করছেন যে ব্যাপারটি ভালো হয়েছে, আবার কেউ কেউ মনে করছেন যে তাদের পড়াশোনা আছে, আবার যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে তারা লাইব্রেরিতে পড়াশোনা করছে, সেই ক্ষেত্রে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে, কিংবা যারা টিউশনি করাচ্ছে সেক্ষেত্রে তাদের কিছুটা আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে। তো সব মিলিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। রজনী, ধন্যবাদ উষা আপনাকে। সিরাজগঞ্জে বৃষ্টিতে ক্ষতি হয়েছে 407 হেক্টর জমির ফসল। এর মধ্যে 236 হেক্টরই রোপা আমন। এছাড়াও মাসকলাই ও সবজি সহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে লোকসানের মুখে ক্ষতিপূরণের দাবি করছেন কৃষকরা। আর পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কিছুদিন আগে সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলায় বৃষ্টিতে ডুবেছে নিচু এলাকার বিভিন্ন জমির ফসল। এর মধ্যে 236 হেক্টর জমিতে রোপা আমন পুরোপুরি নষ্ট হয়ে যায়। কয়দিন আগে বৃষ্টি হতে ধানের থোর অবস্থায় বৃষ্টি বাতাসে পড়ে গেছে, পড়ে পানির নিচে পড়ে যায়, ধানের প্রচুর ক্ষতি হয়েছে। বৃষ্টি হইয়া ধানের খেতে টাকা ধান পানি একবারে ধান পয়সা একবারে এমন নষ্ট হয়েছে, কামলার দামি উঠতেছে না। অসময়ের টানা বৃষ্টিতে মাঠে নুয়ে পড়েছে ধান, ফলে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি করেছেন। কৃষি অফিস থেকে দেখা গেছে তারা কোনো ইহন নাই, সরকারের থেকে জানি কোন ক্ষতিপূরণ জানি দেয়। কৃষক মানুষ আমরা কি করে রাখাম, খুবই ক্ষতি হয়ে গেছে। সরকারের দিকে থেকে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা একটু বাঁচবো। ক্ষতির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হলে কৃষকদের মধ্যে বন্টন করা হবে বলে জানায় কৃষি বিভাগ। নুয়ে পড়েছে বা হেলে পড়েছে সেই সমস্ত ধানের মাথা গুচ্ছ আকারে বেঁধে দেওয়ার জন্য আমরা কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি। এতে ক্ষতির পরিমাণ কমে যাবে। আমরা ক্ষতিগ্রস্ত লোকের তালিকা করেছি এবং সেটি অব্যাহত আছে এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণ বা বিবরণ এটি আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকার যদি প্রণোদনা পুনর্বাসন আকারে কোনো ক্ষতিপূরণ বা এই সমস্ত প্রণোদনার কার্যক্রম হাতে নেয় তা আমরা এটি যথাসময়ে বিতরণ করব। ফসল নষ্ট হওয়ায় লোকসান সামাল দেওয়া কৃষকদের পক্ষে কঠিন, তাই ক্ষতিপূরণের আশা কৃষকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় ব্রয়লার বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 6 জনের শরীরে 12 থেকে 40% দগ্ধ এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন। ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বরে সপ্তাহের সোম ও বৃহস্পতিবার বসে ঐতিহ্যবাহী কবুতরের হাট। পাশাপাশি টিয়া, ময়না সহ নানা শৌখিন পাখি বেচাকেনা হয় এই হাটে। যুবকরা শখের বসে শুরু করলেও এখন লাভজনক পেশায় পরিণত হয়েছে পাখি পালন। এর মাধ্যমে আমিষের চাহিদা পূরণ সহ কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকালে নানান প্রজাতির পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে ফরিদপুরের লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বর। টিয়া, ময়না, কবুতর, তোতা পাখি সহ জানা অজানা পাখির সমারোহ দেখা যায় সাপ্তাহিক এই পাখির হাটে। তবে কবুতরের কারণে এই হাটটি এখন রীতিমতো ফরিদপুরের ঐতিহ্যে পরিণত হয়েছে। দূর দূরান্তের পাখি প্রেমীরা ভিড় জমান লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশন চত্বর হাটে। ফরিদপুরের যুবকরা শখের বসে পাখি লালন পালন শুরু করলেও এখন লাভের মুখ দেখছেন। এর মাধ্যমে পূরণ হচ্ছে প্রাণী আমিষের চাহিদাও। পাখি, কবুতর এই শখের মাধ্যমে এর ব্যবসা জগতে চলে এসেছে। এখন এরপরে আমার নির্ভর করতেছে আমার সংসার। রাজবাড়ি থেকে, ভাঙা থেকে, মাগুরা থেকে বিভিন্ন লোকজন আমাদের এই ফরিদপুরে এখানে আসে। এখানে সপ্তাহে 2 দিন হাট হয়। 200, 250, 300, 400। এখানে নানা রকমের পোষা প্রাণী, বিশেষ করে কবুতর, ঘুঘু, তারপরে বারজিগার, তারপরে বিভিন্ন জাতের মুরগি, বিশেষ করে ফেন্সি জাতের মুরগিগুলা, ওগুলা অনেক ভালো যুবকরা আছে। সুতরাং এই হাট এবং এই পাখি এবং কবুতর একটা বিশেষ করে যুবকদের জন্য কর্মসংস্থানের একটা ক্ষেত্র হয়ে উঠছে। যে মাদকের যে প্রচুর ব্যবহার, এই পাখি পুষলে ছেলে পেলে সেদিকে মনটা ডাইভার্ট হয়। কবুতর তো এরকম জানেন একটা শান্তির প্রতীক, বা যাদের মধ্যে শৌখিনতা আছে তারাই কবুতর পালতে পারে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, পাখি পালন বেকারত্ব কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে। পড়াশোনা করার পরে তারা চাকরি পাচ্ছে না। চাকরি না পাওয়ার কারণে তারা বাসায় কবুতরের খামার করতেছে, বিভিন্ন শৌখিন পাখির খামার করতেছে। এতে আমার ধারণা তাদের বেকারত্বের একটা সমস্যা দূর হচ্ছে। 2003 সালে লক্ষ্মীপুরের দুধবাজার এলাকায় শুরু হয় পাখির হাট। জনপ্রিয়তা বাড়ায় 2017 সালে এসে রেলওয়ে স্টেশন চত্বরে স্থানান্তর করা হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। এশিয়া কাপ রাইজিং স্টার্সের পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ে কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত 8:30টায় পাকিস্তান শাইন্সের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। প্রথমবার শিরোপা ছোঁয়ার স্বপ্নে বিভোর আকবর বাহিনী, যদিও প্রতিপক্ষ পাকিস্তান শাইন্স যথেষ্ট শক্তিশালী। আসরে পাকিস্তান হারেনি কোনো ম্যাচ, তবে এরপরও জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সেই লক্ষ্যে প্রস্তুত হাবিবুর রিপন মণ্ডলরা। একই সঙ্গে আকবর আলীর নেতৃত্বে 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের পর এশিয়ার কোনো শিরোপা জয়েরও একটি রেকর্ড হবে বাংলাদেশের। শেষ করব মোনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সুষ্ঠু ভোট আয়োজনে সেনাবাহিনী কমিশনকে সর্বাত্মক সহায়তা দেবে বললেন সেনাপ্রধান। নাগরিক প্রশাসনের আওতায় কাজ করার প্রত্যয়। একই দিনে নির্বাচন এবং গণভোট আয়োজন চ্যালেঞ্জিং বলছে কমনওয়েলথ। প্রবাসী ভোটাধিকার নিশ্চিত উদ্যোগের প্রশংসা। গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা সহ সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠন শুনানি 3 ডিসেম্বর। জেআইসি সেলের মামলার শুনানি 7 ডিসেম্বর। এবং দক্ষিণ আফ্রিকায় শুরু G20 সম্মেলন, অগ্রাধিকার পাচ্ছে জলবায়ু, ইউক্রেন ইস্যু, শ্বেতাঙ্গ নির্যাতনের অভিযোগে ট্রাম্পের বয়কট।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।